হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা আগের দিন যে চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে বোটানি বা বাংলায় যেটা বলা হয় উদ্ভিদবিদ্যা। আগের দিন আমরা পার্ট 1 কমপ্লিট করেছি, আজকে আমরা পার্ট 2 পড়ব, ক্লাস নাম্বার 34। যারা নতুন তাদের জন্য বলে রাখি, আমাদের বায়োলজি ম্যাক্সিমাম সিলেবাসটাই কমপ্লিট, আর দুটো তিনটে মাত্র চ্যাপ্টার বাকি আছে, তাও সিলেবাস চেঞ্জ হয়েছে বলে। তো একটা সম্পূর্ণ প্লেলিস্ট বানানো আছে, সেখানে পরপর সমস্ত ক্লাসের সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দেওয়া আছে। তো তোমরা চেষ্টা করো পরপর সমস্ত ভিডিও দেখার, তাহলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। দেখো, আজকে আমরা পার্ট 2 স্টার্ট করছি। পার্ট 1-এ কিন্তু আমরা ম্যাক্সিমাম পার্ট আলোচনা করেছি, এবং বাকি যেটুকু পার্ট পড়ে আছে আমরা পার্ট 2-তে এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকে পার্ট 2 ক্লাস নাম্বার 34। দেখো, আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে এই চ্যাপ্টারে পড়তে কী কী হবে, কারণ বোটানি উদ্ভিদবিদ্যা সম্বন্ধে আমাদের অলরেডি অনেকগুলো পার্ট পড়া হয়ে গেছে, যেমন প্ল্যান্ট টিস্যু পড়া হয়ে গেছে, প্ল্যান্ট সেল পড়া হয়ে গেছে, রিপ্রোডাকশন পড়া হয়ে গেছে, রেসপিরেশন পড়া হয়ে গেছে। তো আমি এই চ্যাপ্টারে কী কী পড়বো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেখানে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন সম্বন্ধে একটা টপিক আছে যেটা এখানে পড়তে হবে। সেখানে আমি দুটো জিনিস তোমাদের বলেছিলাম, একটা হচ্ছে গ্রোথ ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে গ্রোথ ইনডিপেন্ডেন্ট। তার আগে আলোচনা করেছিলাম যে উদ্ভিদ তার বর্জ্য পদার্থ শরীর থেকে কীভাবে ত্যাগ করে, এক্সক্রিয়েশন ইন প্ল্যান্ট, যেমন হিউম্যানের যেমন বর্জ্য পদার্থ ত্যাগ করার জন্য কিডনি আছে, ইউরিয়া ফর্ম মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, ঠিক সেরকমই উদ্ভিদের কী কী ফর্মে বেরোয়, গ্যাসিয়াস ফর্মে বের হয়, H2O ফর্মে বের হয়, কীভাবে কী ফল মোচন, বাকল মোচন বা বিভিন্ন রকম অর্গানিক জিনিস উৎপন্ন করে, রজন, ল্যাটেক্স, এসবগুলোর মাধ্যমে তাদের শরীর থেকে বর্জ্য পদার্থ ত্যাগ করে। এবং কন্ট্রোল কোঅর্ডিনেশনে বলেছিলাম আমি যে দুটো জিনিসের উপর মেনলি ডিপেন্ড করে, একটা হচ্ছে গ্রোথ ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে গ্রোথ ইনডিপেন্ডেন্ট। তো গ্রোথ ইনডিপেন্ডেন্টের সময় আমি তোমাদের বলেছিলাম মানে যেটা বৃদ্ধির ওপর ডিপেন্ড করে না, যেমন লজ্জাবতী গাছের পাতা তোমাদের বলেছিলাম যে হাত দিলে গুড়িয়ে যাচ্ছে, সেই নিয়ে ডিটেলসে আলোচনা করছিলাম, সেগুলো আলোচনা করছি না। ওই পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেছিলো যে গ্রোথ ইনডিপেন্ডেন্ট মানে গ্রোথের ওপরে, বৃদ্ধির ওপরে ডিপেন্ডই করে না, সেই পার্টটা কমপ্লিট। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্রোথ ডিপেন্ডেন্ট। আজকে আমরা কি পড়বো? গ্রোথ ডিপেন্ডেন্ট, বৃদ্ধি নির্ভর গতি। দেখো, বৃদ্ধি নির্ভর গতি, গ্রোথ ডিপেন্ডেন্ট মুভমেন্ট বলতে একটা জিনিসকেই বোঝায় যে বাইরের কোনো উদ্দীপনাতে উদ্ভিদের যে মুভমেন্ট হয় সেটাই হচ্ছে বৃদ্ধি নির্ভর গতি। যেমন আমি তোমাদের বলি, যদি বুঝতে না পারো আরও সোজা করে বলছি, ধরো কোনো জায়গাতে কি আছে না, লাইট আসছে, কোনো জায়গা থেকে লাইট আসছে, তো গাছ কি করছে, সেই দিকে মুভ করছে, হ্যাঁ সেই দিকে মুভ করছে, তো আলোর প্রভাবে গাছ কি করছে, রেসপন্স করছে। আবার ধরো উদ্ভিদের যে মূল আছে সেটা অভিকর্ষের দিকে যাচ্ছে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন দিকে, তো কোথাও না কোথাও অভিকর্ষজ ত্বরণের দিকে মুভ করছে, উদ্দীপনায় সাড়া দিচ্ছে। যেদিকে জল আছে সেই দিকে দেখবো যে গাছের যে শিকড় আছে, রুট আছে, সেই রুট কি করছে, সেই দিকে যাচ্ছে। তো জলের উদ্দীপনার প্রভাবে মানে পরিবেশের উদ্দীপনাতে সাড়া দিচ্ছে। তো বিভিন্ন রকম এই ধরনের চলন কিন্তু গাছে দেখা যায়। এর উপরে ডিপেন্ড করে মেনলি চারটে ভাগে ভাগ করা হয়, চারটে ভাগ কী কী, আরও ভাগ আছে একটা, আমি তোমাদের পরে বলে দেবো, স্টেপ বাই স্টেপ দেখো। আমি যেটা বারবার বলছি, আমি যেটুকু তোমাদের এনসিইআরটিতে আছে সেই টপিকগুলোকে সুন্দর করে একদম পিপিটি ফর্মে বানিয়ে তার অ্যানিমেশন দিয়ে, যেখানে ছবি দরকার সমস্ত কিছু দিয়ে তোমাদের নিয়ে এসেছি। তাই তোমরা বেশি অস্থির হবে না যে কোনো বই ফলো করবো, বই থেকে পড়বো, এটা বাদ যাচ্ছে ওটা বাদ যাচ্ছে, এর বাইরে আর কিছু পড়তে হবে না, বা কোনো কিছু জায়গা বাদ যাবে না, ফলো করার প্রয়োজন নেই। শুধু এইটা মন দিয়ে ক্লাসটা ভালো করে দেখবে। উদ্দীপনার প্রকৃতির উপর ভিত্তি করে টপিক চলনকে চারটে ভাগে ভাগ করেছে। অ্যাকচুয়ালি দেখো, আমি না এনসিইআরটি বইটাকে এরকম করে ছবি তুলে নিয়ে আসি না, দিয়ে লাইন বাই লাইন পড়াচ্ছি, এরকম নয়। তো অনেকে ভাবে যে হয়তো কোনো টপিক বাদ চলে যাচ্ছে, অ্যাকচুয়ালি সেটা নয়। এনসিইআরটি বইয়ের এমন কোনো টপিক নেই যে আমি এখানে বাদ দিয়েছি। তোমরা আগের ক্লাস করেছো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে দেখে নিতে পারো যে ওর বাইরে আর কোনো কোশ্চেন তোমাদের যাবে না, ঠিক আছে? দেখো, এখানে বলছে মেনলি চার ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফটোট্রপিক চলন, 2 হচ্ছে জিওট্রপিক চলন, 3 হচ্ছে হাইড্রোট্রপিক চলন, 4 হচ্ছে কেমোট্রপিক চলন। অ্যাকচুয়ালি তোমাদের সময়টা অনেকটা বেঁচে যায়। আমি যে ক্লাসটা ধরো এখানে 40 মিনিটে করাই না, আমি যদি হাতে লিখে করাতে যাই না, সেই ক্লাসটা হয়তো 2 ঘন্টা লেগে যাবে, ঠিক আছে? চলো, ফটোট্রপিক চলন, জিওট্রপিক, হাইড্রোট্রপিক আর কেমোট্রপিক। আমি তোমাদের এই চারটে চলনকে না একটু ছবির মাধ্যমে বোঝাই, এমনি মুখে বোঝাবো না, ছবির মাধ্যমে দেখো, তাহলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। দেখো, প্রথমে হচ্ছে ফটোট্রপিক চলন জিনিসটা কি না, আলো যেদিকে আসছে না, আলোর উৎসর গতিপথ অনুসারে উদ্ভিদের যে চলন ঘটছে সেটাই ফটোট্রপিক চলন। বেশি লোড নেবে না, একদম সিম্পল মনে রাখো যে আলোর উৎস যেদিকে আসবে, আলোর উৎসের যে গতিপথ সেই অনুসারে উদ্ভিদের যে অঙ্গের শাখা প্রশাখা সেদিকে চলন ঘটে, সেটা ফটোট্রপিক চলন। বোঝা গেল? দেখো, এখানে দেখতে পাচ্ছ যে সূর্য এখান থেকে কিরণ দিচ্ছে,
সূর্যি মামা এখানে আছে, সান এখানে আছে, আর উদ্ভিদের চলন দেখো ঠিক এই দিকে যাচ্ছে, ঠিক এই দিকে যাচ্ছে, ঠিক এই দিকে যাচ্ছে। তোমরা সূর্যমুখী ফুল দেখেছো কীরকম সূর্যের দিকে মুখ করে থাকে? তো ওটা কিসের কী জন্য হয়? ফটোট্রপিক চলন, সেটাকে বলে ফটোট্রপিজম। এই যে হচ্ছে ফটোট্রপিজম, আলোর দিকের যে গতিপথ অনুসারে যে চলন ঘটে সেটা হচ্ছে ফটোট্রপিজম। বোঝা গেল? এবার দেখো ফটোট্রপিজম না দু রকম আছে, প্রত্যেকটা জিনিসই দু রকম আছে। জিওট্রপিজম যেগুলো বললাম সেগুলো দু রকম আছে। ফটোট্রপিজম দু রকম বলতে একটা অনুকূল ফটোট্রপিক, একটা প্রতিকূল ফটোট্রপিক। আমি এটা এখানে আলোচনা করছি না, আমি প্রথমে আগে চারটে যে চলন আছে সেগুলো বুঝিয়ে নিই, তারপর আমি সেই জিনিসটা বলবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। নেক্সট আমি দেখো আসছি জিওট্রপিজম। জিওট্রপিজম চলনটা কীরকম দেখো, জিওট্রপিজম হচ্ছে পৃথিবীর অভিকর্ষ বলের দিকে, পৃথিবীর অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ শক্তির গতিপথ অনুসারে উদ্ভিদের যে চলন ঘটছে সেটা জিওট্রপিক চলন। বাস এইটুকু মনে রাখো, উদ্ভিদের মাধ্যাকর্ষণ শক্তি বা পৃথিবীর অভিকর্ষ বল অনুযায়ী উদ্ভিদের যে চলন ঘটছে, উদ্ভিদ অঙ্গের যে চলন ঘটছে সেটা যে জিওট্রপিক চলন, এটাকে জিওট্রপিজমও বলা হয়। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে উদ্ভিদটা তার শিকড়টা কোন দিকে যাচ্ছে, মূলটা তার কোন দিকে যাচ্ছে, মাটির নিচের দিকে, মাটির নিচের দিকে। তো এটা কোন দিকে ঘটছে? মাধ্যাকর্ষণ শক্তি গতিপথ অনুসারে ঘটছে, পৃথিবীর অভিকর্ষ বল গতিপথ অনুসারে ঘটছে। ঠিক আছে, তো এটাকে বলবো আমরা জিওট্রপিজম। এবার আসছি আমি হাইড্রোট্রপিক চলন কি। এটা হচ্ছে হাইড্রোট্রপিক চলন। হাইড্রোট্রপিক চলন কি না, জলের উৎসের গতিপথ অনুসারে উদ্ভিদের যে চলন ঘটছে। দেখতে পাচ্ছ জল এইদিকে আছে H2O, এই যে H2O, এই দিকে দেখো আস্তে আস্তে এই শিকড়টা দেখো বেঁকে যাচ্ছে, শিকড়টা দেখো আস্তে আস্তে এদিকে বেঁকে যাচ্ছে, কারণ কি এদিকে জল আছে। তো জলের উৎসের গতিপথ অনুসারে উদ্ভিদের যে চলন ঘটছে সেটা হচ্ছে হাইড্রোট্রপিক চলন। ঠিক আছে, তিনটে চলন হয়ে গেল। আমি কি কি চলন বলেছিলাম আরেকবার মনে করিয়ে দিই। আমি বলেছিলাম ফটোট্রপিক চলন জানতে পারলে, জিওট্রপিক চলন জানতে পারলে, হাইড্রোট্রপিক চলন জানতে পারলে। এবার দেখো কেমোট্রপিক চলন কি, দেখো এই ছবিটা লক্ষ্য করো, আমি এই চলনটা পরে বোঝাচ্ছি, এটা বাদ দাও, এদিকে লক্ষ্য করো। কেমোট্রপিক চলন যখন তোমাদের আমি কি পড়েছিলাম না ফ্লাওয়ারের রিপ্রোডাকশন পড়েছিলাম, তখন আমি একটা জিনিস বলেছিলাম। আমি তোমাদের বলেছিলাম যে গর্ভমুণ্ডে দেখো এটা তো একটা ফিমেল রিপ্রোডাকশন পার্ট, এটা তোমরা বুঝতে পারছো, এটা একটা ফিমেল রিপ্রোডাকশন পার্ট তো উদ্ভিদের। তো আমি বলেছিলাম গর্ভমুণ্ডের মধ্যে কি এসে পড়ে, কি এসে পড়ে বলো, পরাগ রেণু এসে পড়ে, এর মধ্যে কি পোলেন গ্রেন এসে পড়ে, পোলেন গ্রেন। আর যখন পোলেন গ্রেনটা পড়ে, অ্যাকচুয়ালি পোলেন গ্রেনের উদ্দেশ্য কি না, এর যে ওভারিটা আছে না, এর যে ওভারিটা আছে, এই যে ওভারিটা আছে ফিমেল রিপ্রোডাকশন পার্টের যে ওভারিটা আছে, ডিম্বাশয়টা আছে, এর মধ্যে কি আছে, ওভিউল আছে, ওভিউল আছে, ডিম্বক আছে, ডিম্বকের ভেতরে ডিম্বাণু আছে। তো আলটিমেট এই যে পোলেন গ্রেন বা পরাগ রেণুটার উদ্দেশ্য হচ্ছে এটা যেভাবে হোক এর সাথে এটাকে মিলন ঘটাতে হবে, এর সাথে এই যে এর ভেতরে যে ডিম্বাণুটা আছে সেই ডিম্বাণুটার মিলন ঘটতে হবে, হ্যাঁ, তবে রিপ্রোডাকশনটা কমপ্লিট হবে। তো তার জন্য কি হতো না, পোলেন গ্রেন যখনই এখানে এসে পড়তো, এটা কোথায় না স্টিগমা, গর্ভমুণ্ডের ওপর এসে পড়তো, এই গর্ভদণ্ড বরাবর এখানে একটা কি সৃষ্টি হতো, একটা পোলেন টিউব সৃষ্টি হতো। কি সৃষ্টি হতো? পোলেন টিউব সৃষ্টি হতো। এই পোলেন টিউবটার কাজ কি ছিল না, এই যে এখানে যে পরাগ রেণুটা পড়েছে সেই রেণুটা এখান থেকে যেন ঠিক এসে ওভারির ভেতরে ঢুকতে পারে, ডিম্বকের ভেতরে ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে। তো এটা কেন হয় জানো, এই যে এখানে পরাগ রেণুটা আসার সঙ্গে সঙ্গে যে এটা সৃষ্টি হচ্ছে, লম্বা নলটা সৃষ্টি হচ্ছে, পোলেন টিউব সৃষ্টি হচ্ছে, এটা কোথাও না কোথাও কেমোট্রপিক চলনের জন্য হয়, কেমিক্যাল প্রসেসের জন্য হয়। তো কোনো রাসায়নিক পদার্থের উৎসের গতিপথ অনুসারে উদ্ভিদের যে চলন ঘটে সেটা হচ্ছে কেমোট্রপিক। এখানে কেমিক্যাল প্রসেস চলে, কেমিক্যাল। ঠিক আছে, আবার বলছি, কোনো রাসায়নিক পদার্থের উৎসের গতিপথ অনুসারে উদ্ভিদের যে চলন ঘটে সেটা কেমোট্রপিক। উদাহরণ হিসেবে বললাম যে পরাগ রেণু গর্ভমুণ্ডে পতিত হওয়ার পর পরাগ নালীর এই যে বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে কেমোট্রপিক একটা উদাহরণ। এটাকে বলে কেমোট্রপিজম বলা হয়, কেমোট্রপিজম বলা হয় চলনটাকে। বোঝা গেল? আরেকটা চলন আছে তোমাদের জেনে রাখা দরকার, এখান থেকেও প্রশ্ন দেয়, সেটা হচ্ছে থিগমোট্রপিজম। স্যার থিগমোট্রপিজম কি? থিগমোট্রপিজম হচ্ছে লতার আকর্ষ, দেখেছো যখন কোনো মোটর গাছ ধরো, মোটর গাছ কী করে একটা আকর্ষ বার করে না, এরকম কোনো একটাকে অবলম্বন করে জড়িয়ে ধরে তারপরে সে উপরে ওঠে। দেখো এই একটা গাছ আছে, এই গাছ থেকে ধরো, এটা সাপোজ বলছি মোটর গাছ, এখান থেকে আকর্ষ বেরিয়েছে, সে আকর্ষটা কী করেছে, এই অবলম্বনটাকে আঁকড়ে ধরেছে, কারণ কি এর দুর্বল স্টেম আছে, উইক স্টেম। তো কী করছে, এইটাকে আঁকড়ে ধরেছে, এটা একটা সাপোর্ট। তারপরে কি করছে, সে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো এই যে জিনিসটা, এটা হচ্ছে থিগমোট্রপিজম। এটা স্পর্শের জন্য হয়, টাচের জন্য হয়।
তো মনে রাখবে এক্সাম্পল হিসাবে লতার আকর্ষ, মানে যেগুলো লতানের টাইপের উদ্ভিদ থাকে না, মটর গাছ হয়ে গেল, কুমড়ো, লাউ, এদের আকর্ষগুলো কোনো কিছুকে একটা অবলম্বন করে জড়িয়ে ধরে এবং পেঁচি 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 ওপরের দিকে ওঠে। ঠিক আছে, তো এটা হলো থিগমোট্রপিজম। তো আমরা 5টা চলন সম্পর্কে পড়লাম এবং 5টা চলন আমরা প্রথমে তো জানলাম মেনলি চারটে চলন, এবং এখানে এটাও খুব ইম্পর্টেন্ট কারণ এটা থেকে রিসেন্টলি কোশ্চেন দিচ্ছে। তো আমি যে 5টা চলন পড়লাম তোমাদেরকে একটা ছকের মাধ্যমে দেখাই, ওই ছকটাতে ডিটেলসে লেখা আছে, তাহলে কি একটা ছকের মধ্যে তোমরা পুরোটা পেয়ে যাবে, রিভিশন করতে সুবিধা হবে। দেখো ছকটা দেখো, দেখো এখানে ছকটাকে একটুখানি ভালো করে লক্ষ্য করো। বৃদ্ধি নির্ভর গতি, উদ্দীপকের উৎসের দিকে বা তার দূরে উদ্ভিদের গতির যে চলন। ট্রপিক চলনের প্রকার দেখো 5 প্রকার এখানে দেওয়া আছে, ফটোট্রপিজম, জিওট্রপিজম, হাইড্রোট্রপিজম, থিগমোট্রপিজম, কেমোট্রপিজম। এই 5টা চলন আমরা ছবির মাধ্যমে ডিটেলসে পড়েছি, তাই কারোর মনে কোনো কোশ্চেন থাকতে পারে না। ফটোট্রপিজম শর্টে জেনে রাখো আলোর উদ্দীপকের প্রভাবে হয়। জিওট্রপিজম অভিকর্ষ, হাইড্রোট্রপিজম হচ্ছে জল, থিগমোট্রপিজম হচ্ছে স্পর্শ, যেটা বললাম লতার আকর্ষ, আর কেমোট্রপিজম হচ্ছে রাসায়নিক পদার্থ, যেটা পরাগনালীর ভিতরে ডিম্বকের দিকে যে পরাগনালীর ডিম্বকের ওভিউলের দিকে যে বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে কেমোট্রপিজমের এক্সাম্পল। ঠিক আছে, এবার একটা জিনিস তোমাদের জানতে হবে, আমি আবার সেই ছবিতে ফিরে যাই, একবার ছবিতে ফিরে যাই। আমি যদি এখানে এই ফটোট্রপিজমের কথা বলি, এটা আমরা কি দেখলাম যে আলোর উৎসের দিকে। দেখো এটাও না 2 প্রকার হয়, একটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ। দেখো কোথাও না কোথাও উদ্ভিদের যে কাণ্ড, শাখা প্রশাখা, ফুল ফল সব কোন দিকে যায় না আলোর উৎসের দিকে যায়। আমরা এটাকে বলবো পজিটিভ ফটোট্রপিজম। পজিটিভ মানে অনুকূল ফটোট্রপি, মানে সিম্পল উদ্ভিদের কাণ্ড শাখা প্রশাখা কোন দিকে যাওয়ার কথা, আলোর উৎসের দিকে তো যাচ্ছে। যেমন আমি যদি জানলার পাশে একটা টব রেখে দিই, কী হবে, জানলার পাশ দিয়ে সেই যে জানলার ফাঁকা স্থানটা আছে যেদিক দিয়ে যেদিক দিয়ে আমার আলো আসছে সেই দিকে কী হবে, সেই দিকে শাখা প্রশাখাগুলো যাবে। তো এটা আমার পজিটিভ। কিন্তু নেগেটিভ কোনটা স্যার? নেগেটিভ হচ্ছে সেটাই যেটা আলোর দিকে যাবে না। আলোর দিকে গেলে সেটা পজিটিভ, কিন্তু আলোর দিকে যদি না যায়, আলোর বিপরীতে যায়, অন্ধকার দিকে যায়, তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে। যেমন উদ্ভিদের মূল, দেখো উদ্ভিদের মূল এই নিচের দিকে বৃদ্ধি পায় উদ্ভিদের মূল, অন্ধকার দিকে। এদিকে কি আলো আছে না, আলোর বিপরীত দিকে যায়। তো এই দিকে এই উদ্ভিদের যে মূল বৃদ্ধি পায় সেটা মনে রাখবে নেগেটিভ ফটোট্রপিজম। হ্যাঁ, প্রতিকূল ফটোট্রপিক, এটা মনে থাকবে। এবার জিওট্রপিজমে যদি আসো, এখানেও পজিটিভ নেগেটিভ আছে। অ্যাকচুয়ালি জিওট্রপিজম মানে আমরা কি বলছি না, উদ্ভিদের শিকড় এই মাধ্যাকর্ষণ শক্তির দিকে, পৃথিবীর অভিকর্ষের দিকে যায়, মানে নিচের দিকে যায়। তো নিচের দিকে যদি যায় সেটাকে কি বলবো? পজিটিভ। এর যেদিকে যাওয়ার কথা সেদিকে যদি যায় সেটা পজিটিভ। কিন্তু উদ্ভিদের কাণ্ড, এই যে উদ্ভিদের কাণ্ড, এ কোন দিকে যাচ্ছে স্যার? মাটির উপরের দিকে যাচ্ছে, মাধ্যাকর্ষণের অপোজিট মানে অভিকর্ষের বিপরীত দিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে। তো এটা হচ্ছে নেগেটিভ ফটোট্রপিজম, নেগেটিভ জিওট্রপিজম। মানে নেগেটিভ বলে প্রতিকূল জিওট্রপিক চলন। বোঝা গেল? যেটা যার দিকে যাওয়ার কথা তার দিকে না যায় তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, যেমন এটা নিচের দিকে যাচ্ছে নেগেটিভ, কিন্তু এটা নিচের দিকে যাচ্ছে কিন্তু এটা পজিটিভ। কারণ কি? এর তো নিচের দিকে যাওয়ার কথা জিওট্রপিজমের। ঠিক আছে, চলো এবার আমি হাইড্রোট্রপিক চলন বলি। এখানেও পজিটিভ নেগেটিভ আছে। এবার তোমরা বলো এর পজিটিভ কখন হবে? যখন কিনা স্যার জলের দিকে যাবে, শিকড়গুলো সব জলের দিকে যাবে, মানে উদ্ভিদের মূল জলের খোঁজে সবসময় জলের উৎসের দিকে যাবে, এটাকে আমরা বলবো পজিটিভ। এটা বলবো পজিটিভ। কিন্তু উদ্ভিদের যে কাণ্ড সেটা কি জলের দিকে যায় না জলের বিপরীতে যায়? আরে মাটির তলায় জল থাকে, তো শিকড় যাচ্ছে ওপর দিকে যাচ্ছে, মানে কি জলের বিপরীতে যাচ্ছে। তখন এটাকে আমরা বলবো নেগেটিভ হাইড্রোট্রপিক। হ্যাঁ, প্রতিকূল হাইড্রোট্রপিক চলন। বোঝা গেল? তো এই যে 3টে জিনিসের আমি পজিটিভ নেগেটিভ বললাম, এগুলো মাথায় রাখবে। ওকে, চলো এখানে তোমাদের চলন যে জিনিসটা সেটা কমপ্লিট। নেক্সট টপিক দেখো। আচ্ছা, নেক্সট আমরা কি পড়বো স্যার? চলন তো কমপ্লিট হয়ে গেল। আমরা বলেছিলাম যে আমাদের এই বোটানিতে প্ল্যান্ট হরমোন সম্পর্কে পড়তে হবে। তো নেক্সট পয়েন্ট তোমরা কি ডালবে না প্ল্যান্ট হরমোন, উদ্ভিদ হরমোন। দেখো উদ্ভিদ হরমোন না মেনলি 5 প্রকার। স্যার কী 5 প্রকার? ভালো করে লক্ষ্য করো এদিকে। একটা হচ্ছে অক্সিন, 2 নাম্বার হচ্ছে সাইটোকাইনিন, 3 হচ্ছে জিববারেলিন, 4 হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড, আর 5 হচ্ছে ইথিলিন। মনে থাকবে? আবার রিপিট করো আমার সঙ্গে, অক্সিন, সাইটোকাইনিন, জিববারেলিন, এই 3টাকে একসঙ্গে রিপিট করবে, কারণ আমি তোকে একটু পরে বলে দিচ্ছি তোমাদের। অক্সিন, সাইটোকাইনিন, জিববারেলিন, আর এই দুটোকে একসঙ্গে রিপিট করো, অ্যাবসিসিক অ্যাসিড আর হচ্ছে ইথিলিন। মনে থাকবে 5 প্রকার হরমোন। যদিও এনসিআরটিতে 4 প্রকার হরমোন উল্লেখ করা আছে। একটা হচ্ছে অক্সিন, 2 হচ্ছে সাইটোকাইনিন, 3 হচ্ছে জিববারেলিন, আর 4 হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। ক্লিয়ার?
মনে রাখবে এই যে প্ল্যান্ট হরমোন না, একে মেনলি না দুভাগে ভাগ করা হয়। স্যার দুভাগে ভাগ বলতে একটা হচ্ছে গ্রোথ প্রমোট, মানে যে কিনা বৃদ্ধি উদ্দীপক, মানে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। আর একটা হচ্ছে গ্রোথ ইনহিবিটার, মানে বৃদ্ধি রোধ করে, উদ্ভিদের বৃদ্ধিকে বাধা দেয়। আরে বাধা দেওয়া তো প্রয়োজন, এমনটা নয় যে উদ্ভিদ বাড়ছে, আরে আমরা যেমন আমাদের গ্রোথ হরমোন রিলিজ হয়, আমরা ধরো বাড়ছি বাড়তে 8 ফুট 10 ফুট 12 ফুট 14 ফুট, আরে বাধা দেওয়া তো প্রয়োজন আছে। হ্যাঁ, ঠিক সেই রকমই উদ্ভিদের হরমোনে বাধা দেওয়া প্রয়োজন আছে। তো এক ধরনের হরমোন আছে যারা গ্রোথটাকে প্রমোট করে, বৃদ্ধিটাকে সাহায্য করে, বৃদ্ধি হতে সাহায্য করে। আরেক ধরনের হরমোন আছে বৃদ্ধিকে রোধ করে, বাধা দেয়। তো মনে রাখবে এই যে অক্সিন, সাইটোকাইনিন আর জিব্বারেলিন, এই তিনটে হচ্ছে গ্রোথ প্রমোটার, মানে বৃদ্ধিতে সাহায্য করে। আর এই যে ইথিলিন আর অ্যাবসিসিক অ্যাসিড, এই দুটো মনে রাখবে গ্রোথ ইনহিবিটার, মানে উদ্ভিদের বৃদ্ধিকে বাধা দেয়। মনে থাকবে? চলো, যেগুলো বললাম তোমাদের একবার, এটা তো ইংলিশে রয়েছে, যদি বাংলা পড়তে চাই আমি বাংলার জন্য স্লাইড আছে, দেখো নেক্সট স্লাইড দেখো। কোথাও যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় না, একটু ধৈর্য ধরবে। আজকে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও করিয়ে দেবো। শুধু দেখবে যে একটা কোশ্চেন, এমন কোনো কোশ্চেন যে তোমরা করতে পারবে না, ঠিক আছে? সেই কোশ্চেনগুলো তোমাদের কোনো ফ্রেন্ডকে দেবে, দেখবে ভাবতে হবে তাদেরকে, কারণ তারা ডিটেলসে পড়ছে না। তো যেটুকু বলছে আগে শোনো, তারপরে কোশ্চেন যখন পড়বে তোমরা নিজেরাই ফিল করতে পারবে। দেখো, একটু নতুন ধরনের জিনিস তো একটু প্রবলেম হতে পারে। আমি কি বললাম? উদ্ভিদ হরমোন, প্ল্যান্ট হরমোন। দেখো বাংলা ভাষায় বৃদ্ধি উদ্দীপক বা গ্রোথ প্রমোটার, যেটা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। দেখতে পাচ্ছ আশা করি, অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন। আর বৃদ্ধি রোধক, গ্রোথ ইনহিবিটার, উদ্ভিদের বৃদ্ধিকে বাধা দেয়, ইথিলিন আর অ্যাবসিসিক অ্যাসিড। ঠিক আছে, আবারও বলছি, অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন আর অ্যাবসিসিক অ্যাসিড, এই চারটে থেকে তোমাদের মেনলি প্রশ্ন আসবে। ইথিলিন থেকে প্রশ্ন আসবে না, তবু জেনে রাখা প্রয়োজন, কারণ ইদানিং দু একটা কোশ্চেন দিচ্ছে। ঠিক আছে, তো আশা করি হরমোন কী কী, উদ্ভিদ হরমোন কী কী আছে আমরা জানতে পারলাম। আমরা প্রথমে কি পড়বো? অক্সিন সম্পর্কে। আমরা এক একটা হরমোন পড়বো, তাদের কি কাজ আছে না আছে ছবির মাধ্যমে বুঝবে পুরো। আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে অক্সিন। দেখো নেক্সট স্লাইড। দেখো প্রথম হরমোন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অক্সিন। দেখো অক্সিন সম্বন্ধে দু একটা জিনিস ভালো করে, গুরুত্বপূর্ণ জিনিস জেনে রাখবে। প্রথম কথা হচ্ছে, এটা না কোথায় থাকে জানো? একদম স্টিম টিপে থাকে অ্যাকচুয়ালি। দেখো, অক্সিন সম্বন্ধে বলার অনেক কিছু আছে, কিন্তু তোমাদের এনসিআরটিতে না যেটুকু দেওয়া আছে তোমরা সেটুকু পড়বে। অক্সিন সম্পর্কে অনেক কিছু বলা যায়। অনেকে বলবে স্যার অক্সিনের যে রাসায়নিক নাম, তার নাম হচ্ছে IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। স্যার এর মধ্যে উপাদান আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে। আমি বারবার বলছি এগুলো থেকে প্রশ্ন আসবে না, কারণ এনসিআরটিতে নেই, আমাদের পড়ারও প্রয়োজন নেই। ঠিক আছে, অক্সিনের সাধারণত মেন কাজ হচ্ছে, এটা যে স্টেম থাকে না, স্টেম কাণ্ড থাকে, তার পুরো টিপে থাকে, টিপে একদম এতে থাকে, উপরে থাকে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে অগ্রস্থ ভাজক কলা, কাণ্ড মূলের একদম ডগা বা অগ্রভাগের দিকে, কচি পাতা, বর্ধনশীল যে ভ্রূণ মুকুলাবরণী থাকে সেখানে থাকে, মানে উদ্ভিদের যে সক্রিয় বৃদ্ধির কেন্দ্র, সেখানে মেনলি অক্সিনটা থাকে, বৃদ্ধিতে সাহায্য করে। বৃদ্ধিতে কাণ্ডের যেদিকে আলো পড়ে, আচ্ছা কি করে কাজ করে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তার আগে এইটুকু তোমরা বুঝতে পেরেছো আশা করি, যে এটা কি হয় না, স্টেম যেটা থাকে, কাণ্ড যেটা থাকে, তার টিপে থাকে, মানে যেগুলো বর্ধনশীল জায়গা, যেখানে যেখানে ভাজক কলা আছে। দেখো বর্ধন হবে কি করে, বাড়বে কি করে? বাড়বে একটাই কি করে না, আমরা কলা পড়ার সময় পড়েছিলাম উদ্ভিদের ভাজক কলা। যদি কলা বিভাজিত হতে থাকে তবে সেই জায়গাটা তাদের কি হয় না, বৃদ্ধি হয়। কি হয় না, বৃদ্ধি হয়। তো যে জায়গাটা ভাজক কলা থাকে না, যেখানে বৃদ্ধি হয়, সেই জায়গাতে আমাদের সাধারণত অক্সিন পাওয়া যায়, সেই জায়গাতে আমরা অক্সিন পাওয়া যায়। এর আরেকটা ব্যাপার আছে, সেল ইলংগেশন করে, সেল ইলংগেশন, যেগুলো এনসিআরটিতে আছে সেই পয়েন্টগুলো মনে রাখবে। মানে কোষের দীর্ঘীকরণ করে। ঠিক আছে, মানে কোষটাকে কি করে বাড়িয়ে দেয়, লম্বা করে দেয়, মানে সাইজ বাড়িয়ে দেয়। এর ফলে কি হয়, মানে অ্যাকচুয়ালি এটা কি করে বলতো, কোষ প্রাচীর যেটা থাকে না, সেটাকে নমনীয় করে কোষের আকারটা বাড়িয়ে দেয়, আয়তনটা বাড়িয়ে দেয়। এর ফলে কি হয় না, উদ্ভিদের বৃদ্ধি হয়, উদ্ভিদটা সাইজে বাড়ে, উদ্ভিদটা বড় হয় আর কি। বোঝা যাচ্ছে? মানে মোট কথা, বাড়ার স্থানে যেখানে বৃদ্ধি হয় সেই স্থানগুলোতে আমরা এই অক্সিন পাবো। কিন্তু একটা ব্যাপার আছে। কীরকম ব্যাপার? চলো আমি নেক্সট স্লাইডে বলছি। এখন আপাতত যেগুলো বললাম তোমাদের একবার দেখিয়ে দিই এগুলো। দেখো এখানে বলেছে অক্সিন হলো উদ্ভিদের প্রধান এবং প্রথম আবিষ্কৃত বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন। অক্সিন মূলত উদ্ভিদের সক্রিয় বৃদ্ধির কেন্দ্রে তৈরি হয়। অগ্রস্থ ভাজক কলা, কাণ্ড, অগ্রস্থ ভাজক কলা মনে আছে, এপিক্যাল মেরিস্টেমে আমরা পড়েছিলাম যখন টিস্যু পড়েছিলাম।
কাণ্ড ও মূলের একদম ডগা, অগ্রভাগ, কচি পাতা, বর্ধনশীল, মুকুলাবরণী। কাণ্ডের যেদিকে আলো পড়ে অক্সিন তার বিপরীত দিকে মানে অন্ধকার অংশ জমা হয়, সেখানে কোষ বিভাজন দ্রুত হয়, কাণ্ডটি আলোর উৎসের দিকে বেঁকে যায়। এই যে পয়েন্টটা আছে না, অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা আমরা ছবির মাধ্যমে দেখব, এটা এমনি এমনি পড়লে হবে না, এটা ছবির মাধ্যমে দেখছি। এটা আমি তোমাদের বললাম যে কোষের দীর্ঘীকরণ বা সেল ইলংগেশন, এটি উদ্ভিদের কোষ প্রাচীরকে নমনীয় করে কোষের আকার ও আয়তন বৃদ্ধিতে সরাসরি সাহায্য করে, যার ফলে উদ্ভিদ লম্বায় বাড়ে। এটুকু তোমাদের বোঝা গেছে। আর একটা যে পয়েন্ট আমি তোমাদের বললাম যে কাণ্ডে যেদিকে আলো পড়ে ঠিক সেই দিকে, দেখো আমি এই ছবিটা দেখো, এদিকে চলে এসো, এদিকে চলে এসো, দেখো আমি বলছি যে এই যে দেখতে পাচ্ছ ছোটো 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 রয়েছে এই ইয়েলো কালারের, এগুলো হচ্ছে অক্সিন। মানে মোট কথা ইয়েলো কালারের নয়, তোমাদের বোঝানোর জন্য আমি জাস্ট এই ছবিটা নিয়ে এসেছি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে অক্সিন। অক্সিনের একটা প্রবলেম আছে যে এ না আলোকে খুব ভয় পায়, আলো যেদিকে থাকে না সেদিকেও কাজ করবে না। দেখো একটা জিনিস লক্ষ্য করো, এইখানে আলো পড়েছে, এই পাটে আলো পড়েছে, যখনই আলো পড়েছে না সে দেখো সব অক্সিজেনগুলো সব এইদিকে চলে এসছে, 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 মানে এই পাটে নেই, এই পাটটা দেখো ফাঁকা হয়ে গেছে, পুরো ফাঁকা, এই পাটে চলে এসছে। তো কি করবে, সেল ইলংগেশন করবে, বাড়বে। আর এখানে কি আছে, এপিক্যাল মেরিস্টেম টিস্যু, অগ্রস্ত ভাজক কলা। তো অটোমেটিক কি হয়, এই যখন বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে না, এইদিকে বেন্ড হয়ে যায়, এইদিকে বেন্ড হয়ে যায়, এইদিকে এরকম এরকম করে বেন্ড হয়ে যায়, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে হোয়েন সানলাইট হিটস ফ্রম এ সাইড, মানে সাইডে যখন পড়ে অক্সিন মুভ টু দ্য শেডেড সাইড, মানে অন্ধকার দিকে চলে যায়। তো মনে রাখবে সবসময় অক্সিন কি হয়, অন্ধকার দিকে চলে যায়, এবং অন্ধকার দিকে যাওয়ার জন্য যখন এই সাইডটা বেড়ে যায় তখন এরকম আলোর উৎসের দিকে বেন্ড হয়ে যায়, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। তো অক্সিন সবসময় কিসে কাজ করে, এই যে আমি তোমাদের এখানে বললাম, অক্সিন কাণ্ডে যেদিকে আলো পড়ে অক্সিন তার বিপরীত দিকে অন্ধকার অংশে গিয়ে জমা হয়, সেখানে কোষ বিভাজন দ্রুত হয়, কাণ্ডটি আলোর উৎসের দিকে বেঁকে যায়, ঠিক আছে। মনে থাকবে বাস, অক্সিজেন সম্বন্ধে তোমরা শুধু এইটুকুই জানো, আর কিছু জানার প্রয়োজন নেই, এইটুকু তোমাদের এনসিইআরটিতে আছে। চলো নেক্সট হরমোন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জিব্বেরেলিন। চলো নেক্সট দেখো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জিব্বেরেলিন। দেখো জিব্বেরেলিন সম্বন্ধে না একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করো, আমি দুটো জিনিসকে গুলিয়ে ফেলবে না, অক্সিন আর জিব্বেরেলিন। যদি বলে যে অ্যাকচুয়ালি স্টেম বা কাণ্ড যেটাকে তোমরা বলছো এটার বৃদ্ধি থেকে সাহায্য করে, ভুল করেও কিন্তু অক্সিন বলবে না, তোমরা বলবে জিব্বেরেলিন। হ্যাঁ, কারণ এটা এনসিইআরটিতে পুরো পরিষ্কার লেখা আছে যে অক্সিনের মতো জিব্বেরেলিনও স্টেমের যে গ্রোথ আছে, কাণ্ডের যে বৃদ্ধি আছে সেটাতে সাহায্য করে। তাই বারবার বলছি, নোট পয়েন্ট টু বি নোটেড, যদি বলে যে কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য কে করে, মনে রাখবে জিব্বেরেলিন যদি অপশন থাকে জিব্বেরেলিন 100% মারবে। যদি জিব্বেরেলিন না থাকে, যদি সেক্ষেত্রে অক্সিন হরমোন দেয়, সেক্ষেত্রে তোমরা অক্সিনে টিক করবে, কিন্তু জিব্বেরেলিন থাকলে জিব্বেরেলিন মারতে হবে, কারণ এনসিইআরটিতে সেটাই লেখা আছে। ক্লিয়ার? আর কি করে জিব্রেলিন কাণ্ডের বৃদ্ধি ছাড়া? অঙ্কুরোদ্গমে সাহায্য করে। জিব্রেলিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বীজের যে সুপ্ত দশা এটাকে ভেঙে ফেলে, এনজাইমকে জাগিয়ে তোলে, বীজ ফেটে চারা গাছ অঙ্কুরিত হয়। এই যে দেখো, এই যে একটা জিনিস তোমাদের জন্য নিয়ে এসেছি, এখানে দেখো কিরকম কী করছে না, বীজের যে সুপ্ত দশা সেটাকে ভঙ্গ করছে, সেটাকে সুপ্ত দশাটাকে ভেঙে ফেলছে, ঠিক আছে। আরেকটা কাজ হচ্ছে ফুল ফোটানো, ফ্লাওয়ারিং। যদি বলে যে ফুল ফোটার প্রক্রিয়াকে সাহায্য করে কে, তাড়াতাড়ি করে কে, মনে রাখবে জিব্রেলিন। তো জিব্রেলিনে আমি তোমাদের 3টে কাজ বললাম, চলে সেদিকে দেখো। 3টে কাজ বললাম যে কাণ্ডের বৃদ্ধি, গ্রোথ অফ দ্য স্টেম, অক্সিনের মতো কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে, এই পয়েন্টটা কিন্তু ভালো করে মনে রাখবে। কি করে? অঙ্কুরোদ্গম, জার্মিনেশন। জিব্রেলিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বীজের ঘুমন্ত দশা বা সুপ্ত দশা ভেঙে ফেলা, এটি বীজের ভেতরে এনজাইমকে জাগিয়ে তোলা, যার ফলে বীজ ফেটে চারাগাছ বা অঙ্কুর বাইরে বেরিয়ে আসে। আর লাস্ট হচ্ছে ফুল ফোটানো, ফ্লাওয়ারিং। মনে থাকবে? তো জিব্রেলিনের এই 3টে কাজ শুধু মনে রাখো, এনাফ তোমাদের জন্য। চলো নেক্সট দেখো। নেক্সট আমরা যে হরমোনটার সম্বন্ধে পড়বো তার নাম হচ্ছে কি? সাইটোকাইনিন। দেখো নেক্সট আমরা পড়বো সাইটোকাইনিন। দেখো সাইটোকাইনিনের প্রধান কাজ আমি যদি বলি সেটা হচ্ছে কোষ বিভাজন বৃদ্ধি, কোষ বিভাজন হয়। সাইটোকাইনিনের প্রধান কাজই হচ্ছে উদ্ভিদের কোষের সংখ্যা বৃদ্ধি করা, এটি উদ্ভিদের অঙ্গ গঠন এবং দ্রুত বৃদ্ধিতে সরাসরি ভূমিকা নেয়। আমি প্রথমেই বললাম এটা হচ্ছে গ্রোথ হরমোন, মানে গ্রোথে সাহায্য করে, উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। জিব্বেরেলিন, অক্সিন, সাইটোকাইনিন প্রথমেই বললাম না। দেখো এখানেও দেখো প্রধান কাজ হচ্ছে উদ্ভিদের কোষের সংখ্যা বৃদ্ধি করা। কোষ বিভাজন যদি না হয় তাহলে কোষের সংখ্যা বাড়বে, গাছ লম্বায় বাড়বে না। প্রধান উৎসস্থল হচ্ছে দ্রুত কোষ বিভাজন হওয়া অঞ্চল। আচ্ছা একটা কথা বলো, আমি যদি বলি যে কোষ বিভাজনে সাইটোকাইনিন সাহায্য করে, তাহলে অ্যাকচুয়ালি কোষ বিভাজনে সাহায্য করতে গেলে এটা কোথায় থাকা প্রয়োজন?
সব দিকে কোষ বিভাজিত হয় কোথায়? বীজে, উদ্ভিদের বীজে। তো উদ্ভিদের বীজে যখন আমরা রোপণ করি সেটাই তো বিভাজিত হয়ে হয়ে একটা বিশাল বড় গাছে পরিণত হয়। তো সব দিকে বেশি জীব সাইটোকাইনিন কোথায় পাওয়া যাবে? বীজে পাওয়া যাবে। আর বীজ কোথায় থাকে? ফলে থাকে। তো মনে রাখবে সব দিকে হচ্ছে এই দেখো, যেমন ফল ও বীজ অধিক ঘনত্বে উপস্থিত থাকে। যদি বলে সাইটোকাইনিন সব থেকে বেশি কোথায় থাকে, মনে রাখবে ফল এবং বীজ। ঠিক আছে, দেখো উদ্ভিদের যে অংশগুলো খুব দ্রুত বাড়ে, যেমন কচি ফল, বিকাশমান বীজ, ডাবের জল, সেখানে প্রাকৃতিকভাবে সাইটোকাইনিনের পরিমাণ বা ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। এই দুটো পয়েন্ট তোমাদের মেনলি ইম্পর্টেন্ট। আরেকটা পয়েন্ট তোমরা জেনে রাখতে পারো, এটা থেকে প্রশ্ন আসবে না। পত্ররন্ধ্র খোলা, এই যে পাতায় অবস্থিত ছোট ছোট, আমরা আগের দিন স্টোমাটা সম্বন্ধে পড়েছিলাম না, সেগুলো খুলতে গ্যাসীয় আদান প্রদান বাষ্পমোচনে সাহায্য করে, পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে সাইটোকাইনিন। যদি এটা থেকে প্রশ্ন আসবে না, তোমাদের এই প্রথম দুটো হচ্ছে ইম্পর্টেন্ট, এই দুটোই কিন্তু এনসিইআরটিতে আছে। ক্লিয়ার? চলো, সাইটোকাইনিন হয়ে গেল। নেক্সট আমরা কি পড়বো? অ্যাবসিসিক অ্যাসিড। নেক্সট দেখো, তোমাদেরকে আগেই বলেছিলাম যে অ্যাবসিসিক অ্যাসিড আর ইথিলিন এই দুটো কি বৃদ্ধিটাকে রোধ করে, মানে অতিরিক্ত বৃদ্ধি যেন না হয়। অতিরিক্ত বৃদ্ধিও ঠিক নয় শরীর, মানে কোনো কিছু, মানে প্ল্যান্টের জন্য হোক, হিউম্যানের জন্য হোক, কোনো কিছুর জন্য। তো মনে রাখবে যে এটা অতিরিক্ত বৃদ্ধি রোধ করে। আর অতিরিক্ত বৃদ্ধি রোধ করার জন্য কি করতে হয় না, গাছের পাতা ফল এগুলোকে ঝরিয়ে দেয়। মানে হয় না, মানে দেখবে যে অতিরিক্ত বৃদ্ধি পেয়ে গেলে কি হয়, গাছের পাতা কিরকম মুরঝে যায়, একটা কীরকম একটা নেতানো কীরকম একটা হয়ে যায়। ঠিক আছে, তো যদি বলে অ্যাবসিসিক অ্যাসিড সম্বন্ধে এই পয়েন্টগুলো জেনে রাখো যে উদ্ভিদের বৃদ্ধি রোধ করে, তখন মনে রাখবে অ্যাবসিসিক অ্যাসিড অ্যান্সার হবে। অক্সিন বা জিব্রেলিনের ঠিক বিপরীত কাজ করে। উদ্ভিদ যাতে অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি না পায় সেটা এটা নিয়ন্ত্রণ করে। এছাড়া এটি বীজ বা মুকুলকে সুপ্তাবস্থায় রাখতে সাহায্য করে। ঠিক আছে, ডরমেন্সি মানে ব্যাপারটাই দেখো, ব্যাপারটা বুঝবে। এই যে বীজ, এই ধরো একটা বীজ আছে, এবার বীজটাকে পোতার সঙ্গে সঙ্গেই তো সেটা অঙ্কুরিত হয়ে চারা গাছ উৎপন্ন হচ্ছে না। তো এই যে চারা গাছ উৎপন্ন হচ্ছে এবং যে বীজ আছে এর মাঝের যে সময়টা, সেইটাকে বলছে ডরমেন্সি। ঠিক আছে, সুপ্তাবস্থা। তো এটা রাখতে সাহায্য করে যাতে অসময়ে বা প্রতিকূল আবহাওয়ায় বীজটা অঙ্কুরিত হয়ে নষ্ট না হয়ে যায়। যখন প্রতিকূল পরিবেশ ঠিকঠাক পাবে তখনই বীজটা অঙ্কুরিত হবে, তার আগে নয়। ঠিক আছে, পাতা বা ফল ঝরিয়ে দেওয়া ভেরি ইম্পর্টেন্ট, এটা এনসিইআরটিতে আছে। তো ভেরি ইম্পর্টেন্ট। যদি বলে যে পাতা ফল ঝরিয়ে দেওয়া কোন হরমোনের কাজ, মনে রাখবে অ্যাবসিসিক অ্যাসিড। এই হরমোনটি উদ্ভিদের মোচন স্তর বা অ্যাবসিশন জোন গঠনে সাহায্য করে। এর ফলে গাছের বুড়ো পাতা, পাকা ফল, ম্লান হয়ে যাওয়া, ফুল গাছ থেকে সহজে বিচ্ছিন্ন হয়ে নিচে ঝরে পড়া, এগুলোতে সাহায্য করে। আর এটা ইম্পর্টেন্ট নয়, তাও আগেরটা যেহেতু বললাম এটা বলে দিচ্ছি। ওটা যেমন পত্ররন্ধ্র খোলা কাজ ছিল, অ্যাবসিসিক অ্যাসিডের কাজ হচ্ছে পত্ররন্ধ্র বন্ধ করা। ঠিক আছে, যখন ধরো জলের খুব অভাব হবে, যখন অতিরিক্ত বাষ্পমোচন হয়ে যাবে, তখন অতিরিক্ত বাষ্পমোচন হলে কী হবে, গাছটা নেতিয়ে পড়বে। তো সেক্ষেত্রে তো পত্ররন্ধ্রটা বন্ধ থাকা প্রয়োজন। তখন অ্যাবসিসিক অ্যাসিড কী করে, পত্ররন্ধ্র বন্ধ করতে সাহায্য করে। মেনলি তোমাদের এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট দেখো, আমাদের অ্যাবসিসিক অ্যাসিড হয়ে গেল। তো নেক্সট কী আছে, আমাদের আরেকটাই হরমোন পড়ে আছে যেটার নাম হচ্ছে ইথিলিন। নেক্সট দেখো ইথিলিন। দেখো ইথিলিনে শুধুমাত্র মনে রাখবে যে ফল পাকাতে সাহায্য করে, ফল পাকাতে, এটা সব থেকে বেশি কোশ্চেন আসে। ইথিলিন তোমাদের এনসিইআরটিতে নেই, কোশ্চেন আসবে না। যদি আসে এইটুকু শুধু কোশ্চেন আসে যে ফল পাকাতে কোন হরমোন সাহায্য করে, মনে রাখবে এটি ইথিলিনের সবচেয়ে প্রধান কাজ। আম, কলা, পেঁপে, টমেটো পাকার সময় উদ্ভিদের প্রাকৃতিকভাবে ইথিলিন উৎপাদন প্রচুর বেড়ে যায়। বাস এইটুকু জেনে রাখো। এক্সট্রা যদি জানতে চাও এটুকু মনে রাখতে পারো যে বীজের সুপ্তদশা ভঙ্গ করে, জিব্রেলিনের মতন এটাও কিছু উদ্ভিদের চিনেবাদাম, আলু, বীজের মুকুলের সুপ্তদশা ভঙ্গ করতে এটা সাহায্য করে, অঙ্কুরোদ্গমে সাহায্য করে। ফুল, পাতা, ফল ঝরিয়ে দেওয়া, এটাও ইথিলিনের কাজ এক প্রকার বলতে পারো। বার্ধক্যজনিত কারণে বা ঋতু পরিবর্তনের সময় গাছের পাতা বুড়ো মানে বোটা থেকে, মানে গাছের যে পাকা ফল থাকে যেটা বোটার সঙ্গে লেগে থাকে, সেটা আলগা করে মাটিতে ঝরিয়ে দিয়ে ইথিলিনের প্রধান ভূমিকা পালন করে। যদি প্রশ্ন করে যে সিড ডমিনেন্সি, সিড ভালো করে শুনে নাও, ডরমেন্সি, আমি আগেরটা কি বললাম আমার ঠিক মনে নেই, আগেরটা আমি ডরমেন্সির ব্যাপারেই বললাম। যদি বলে সিড ডরমেন্সির জন্য কে দায়ী, তাহলে মনে রাখবে ইথিলিন। কিন্তু সিড ডরমেন্সির ব্যাপারটা বললাম না, যে বীজ আর চারা গাছ উৎপন্ন হবে তার মাঝে যে সময়টা, সেইটা কিন্তু। ঠিক আছে, সিড ডরমেন্সির জন্য দায়ী বলতে পারো ইথিলিন। যদি বলে ফুল পাতা ঝরিয়ে যাওয়া, মানে বার্ধক্যজনিত কারণে যদি ঝরাতে হয়, দেখো আগেরটা কিন্তু আলাদা। অ্যাবসিসিক অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু যদি হরমোনটা কি করে, মোচন স্তরটাকে মানে গঠনে সাহায্য করে, এক্ষেত্রে কী হয়, বুড়ো পাতা, পাকা ফল এগুলো ঝরে যায়। কিন্তু বার্ধক্যজনিত কারণে যে ঝরে যায় তার জন্য দায়ী হচ্ছে কি, ইথিলিন কিন্তু। ঠিক আছে, বার্ধক্যজনিত কারণে বা ঋতু পরিবর্তনের সময় যে ঝরে যায় তার জন্য ইথিলিন দায়ী। ইথিলিন থেকে প্রশ্ন আসবে না, আবারও বলছি, যদি কোশ্চেন আসে শুধু এইটুকুই আসবে যে ফল পাকানোর জন্য কোন হরমোন সাহায্য করে, মনে রাখবে ইথিলিন। দ্যাটস অল। এখানে তোমাদের উদ্ভিদ হরমোন যেটুকু ছিল সেটুকু কমপ্লিট হয়ে গেল। মানে বলতে পারো যে তোমাদের বোটানি চ্যাপ্টার মধ্যে আমি যে পয়েন্টগুলো তোমাদের পড়াবো বলেছিলাম,
সেই পয়েন্টগুলো এখানে টোটালটা কমপ্লিট হয়ে গেল। একটা মাত্র জিনিস বাকি আছে, সেটা হচ্ছে রোগ। প্ল্যান্টের যে রোগ হয়, আমি তোমাদের ডিটেলস একদম টেবিল করে নিয়ে এসেছি, জাস্ট টেবিলগুলো একবার পড়বে, তোমাদের কাজ হয়ে যাবে। রোগ থেকে বিশাল কিছু প্রশ্ন আসে না, যদি আসে ওই টেবিলের মধ্যে আসবে, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমি না আজকে নিয়ে এসেছি, আমি জানি না তোমাদের সেল ডিভিশন পড়ানোর সময় পড়িয়েছিলাম কিনা, আমার মনে পড়ছে না, সেই জন্য আজকে একবার জিনিসটা রিপিট করে দিচ্ছি। আমি তারপরে না ওই প্ল্যান্টের যে ডিজিজ আছে আমি সেখানে যাচ্ছি। দেখো নেক্সট স্লাইড দেখো। দেখো কী হয় জিনিসটা বুঝবে। মানে মানে মাতৃ যে সেল থাকে না, সেখান থেকে যে অপত্য কোষ সৃষ্টি হয়, অপত্য কোষে কি হয় না, যদি নিউক্লিয়াস থাকে না, সেই নিউক্লিয়াসটা তো এতেও সৃষ্টি হয় না, অপত্য কোষেও থাকে। তো কোথাও না কোথাও নিউক্লিয়াসটা বিভাজিত হয়, নিউক্লিয়াসটা বিভাজিত না হলে তো অপত্য কোষে আসতে পারতো না, ঠিক কি না? ঠিক সেরকমই নিউক্লিয়াসের বাইরে কী থাকে, সাইটোপ্লাজম থাকে। তো নিউক্লিয়াসের পরে সাইটোপ্লাজমও বিভাজিত হয়, না হলে কি হতো না, অপত্য কোষে আসতে পারতো না। তো এই নিউক্লিয়াস বিভাজন বা সাইটোপ্লাজম বিভাজনের উপর ডিপেন্ড করে আমি তোমাদের এটা বলার ছিল, এটা মনে হয় বলেছি, মনে পড়ছে না, তো আমি বলে দিচ্ছি এখানে। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। ক্যারিও কথাটা নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত, এই না ক্যারিয়ন নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত, আর কাইনেসিস মানে হচ্ছে চলন বা বিভাজন। তো মনে রাখবে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে, দ্যাটস অল, এইটুকু মনে রাখো। আর সাইটোকাইনোসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনোসিস বলে। নিউক্লিয়াস বিভাজন সম্পূর্ণ হওয়ার ঠিক পরপরই কোষের তরল অংশ বা সাইটোপ্লাজমটা ভাগ হয়, ভাগ হয়ে যায়, দুটি সম্পূর্ণ আলাদা স্বাধীন অপত্য সেল মানে কোষ তৈরি করে। তো মনে রাখবে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনোসিস বলে, সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনোসিস বলে। ওকে, চলো দেখো এখানে না আমি তোমাদের প্ল্যান্ট ডিজিজ দিয়ে দিয়েছি, তোমাদেরকে আমি দিয়ে দেবো, সিম্পল তোমরা পড়ে নেবে। এখানে ব্যাকটেরিয়া ঘটিত উদ্ভিদের রোগ, কী কী রোগ আছে, এটা এই ছকটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত। একটা ব্যাকটেরিয়ার ব্লাইট আছে, ব্যাকটেরিয়াল উইল্ট আছে, ফায়ার ব্লাইট আছে, আর সিট্রাস ক্যাঙ্কার আছে। তো এই জিনিসগুলো আক্রান্ত উদ্ভিদ, কোন কোন উদ্ভিদ আক্রান্ত হয়, লক্ষণ কী কী আছে, প্রতিকার নিয়ন্ত্রণ কী আছে, এই ছকের মধ্যে আছে, তোমরা সিম্পল পড়ে নেবে, কাজ হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো ছত্রাক ঘটিত রোগসমূহ। ছত্রাক থেকে কী রোগ হয়, পাউডারি মিলডিউ আছে, ডাউনি মিলিউ আছে, ব্ল্যাক রট আছে, রাস্ট বা মরিচা রোগ আছে। তার মধ্যে এই দুটো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এখানে আক্রান্ত উদ্ভিদ, প্রধান লক্ষণ, প্রতিকার বা নিয়ন্ত্রণ সম্বন্ধে এখানে লেখা আছে, তোমরা শুধু এই ছকটা পড়ে নেবে, তোমাদের এই ছত্রাক ঘটিত উদ্ভিদের রোগসমূহ কাজ হয়ে যাবে, ক্লিয়ার? আর নেক্সট হচ্ছে ভাইরাস ঘটিত উদ্ভিদের রোগ। ভাইরাস ঘটিত রোগ হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, টমেটো স্পটেড উইল ভাইরাস, কিউকাম্বার মোজাইক ভাইরাস, ব্যানানা যেটা কলা গাছের ওপর হয় কি, ব্যানানা বাঞ্চি টপ ভাইরাস। তো এই ছকটা তোমরা পড়বে, আক্রান্ত উদ্ভিদ, প্রধান লক্ষণ, প্রতিকার বা কৌশল কী আছে, তোমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট এই তিনটে ছক মনে থাকবে। আবার রিপিট করে দিচ্ছি তোমাদের আমি, একটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত, একটা হচ্ছে ছত্রাক ঘটিত, একটা হচ্ছে ভাইরাস ঘটিত। তোমাদের এইখানে সিলেবাস কমপ্লিট, মানে এই বোটানি যে পার্টটা সেটা কমপ্লিট। এরপর আমরা কি করব না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করব, দেখবো তোমরা কি শুনলে বা কতটা কনসেন্ট্রেট দিলে, বা আগের ক্লাস তোমরা রিভিশন করেছো কিনা। আগের ক্লাসে আমি প্রিভিয়াস ইয়ার করিয়ে দিয়েছি, তো আজকে তোমরা ঠিকঠাক শুনেছো কিনা, বা নিজেরাও বুঝতে পারবে যে আদৌ কোশ্চেন ফাঁসছে কিনা প্রিভিয়াস ইয়ার। তো চলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন আনসার বলো। সূর্যালোকে উদ্দীপকের কারণে উদ্ভিদের অনির্দেশিত বা দিক নিরপেক্ষ যে চলন, তাকে কি বলবো? সূর্যালোকের কিন্তু বলেছে, বলো বলো কি হবে? সিম্পল ফটোট্রপিজম আমরা কিছুক্ষণ আগেই পড়েছি। দেখো গ্রুপ ডি 8-1 2026 শিফট আসা প্রশ্ন। নেক্সট কোশ্চেন দেখো, বলছে উদ্ভিদের অনুকূল ভূ আবর্তন, অনুকূল বলতে পজিটিভের কথা বলছে, পজিটিভ জিওট্রপিজম। এই অনুকূল ভূ আবর্তন ছেড়ে দাও, মাথা খারাপ হয়ে যাবে। ধনাত্মক জিওট্রপিক বা পজিটিভ জিওট্রপিজম চলনের জন্য নিচের কোনটি দায়ী? বলো কোনটি দায়ী, বলো। কি জানি আমরা? গ্র্যাভিটি, অভিকর্ষ বল। আমাদের জিওট্রপিজমের কথা বললে আমরা মাধ্যাকর্ষণ শক্তি, অভিকর্ষ বল, এটা মাথায় আসবে। গ্রুপ ডি 3-12-25 শিফট 1 কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি একটি উদ্ভিদ হরমোন? প্ল্যান্ট হরমোন। আমরা প্ল্যান্ট হরমোন কী কী পড়েছি বলো? প্ল্যান্ট হরমোনের মধ্যে কী কী? ক্লোরোফিল আমরা প্ল্যান্ট হরমোনে পড়েছি না স্যার। থাইরক্সিন পড়েছি না স্যার। ইস্ট্রোজেন পড়েছি না স্যার। আমরা অক্সিন পড়েছি, তো অক্সিন হয়ে যাবে প্ল্যান্ট হরমোন। আরআরবি এনটিপিসি দেখো 22-1-2021 শিফট 1 কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, উদ্ভিদের বৃদ্ধিকে উদ্দীপিত করে অক্সিনের সাথে কোন হরমোনটি কাজ করে? উদ্ভিদের বৃদ্ধিকে উদ্দীপিত করতে অক্সিনের সাথে কোন হরমোনটা কাজ করে? আচ্ছা, আমরা উদ্ভিদদের বৃদ্ধিতে হরমোন আমরা 3টে হরমোন পড়েছিলাম, কি কি পড়েছিলাম মনে করো? অক্সিন, সাইটোকাইনিন, জিব্বারেলিন। তো দেখো, ও সরি, এই কোশ্চেনটা একটু ভুল আছে। এই কোশ্চেনটা এরকম হবে
যে মানে উদ্ভিদের বৃদ্ধিতে কোন হরমোন কাজ করে, অক্সিনের সাথে হবে না এটা। উদ্ভিদের বৃদ্ধিকে উদ্দীপিত করতে কোন হরমোন কাজ করে, আর অপশানগুলো ভুল আছে। দেখো অপশানগুলো অ্যাকচুয়ালি কী হবে না, অপশান এটাই হবে। দেখো আমি সিম্পল বলে দিই, কোশ্চেনটা এরকম হবে যে উদ্ভিদের বৃদ্ধিকে উদ্দীপিত করতে কোন হরমোন কাজ করে। আমরা জানি কি অক্সিন কাজ করে, জিব্রেলিন কাজ করে, সাইটোকাইনিন কাজ করে। তো জিব্রেলিন, সাইটোকাইনিন এর সঙ্গে কী হয়ে যাবে, অক্সিন হয়ে যাবে। ঠিক আছে, এই কোশ্চেনটা একটু ভুল আছে। চলো নেক্সট দেখো, বলছে কোষ বিভাজনে প্রমোট বা ত্বরান্বিত করতে নিচের কোন হরমোনটি প্রধান ভূমিকা পালন করে। আমি বলছিলাম কোষ বিভাজনে প্রমোট কে করে, বলো এইমাত্র পড়ালাম, সাইটোকাইনিন কোষ বিভাজনে সাহায্য করে। নেক্সট দেখো, এই মাত্র বললাম যে খরা বা জলের অভাবে প্রতিকূল পরিস্থিতিতে কোন উদ্ভিদ হরমোনটি পত্ররন্ধ্র বন্ধ করতে সাহায্য করে, যার কারণে একে স্ট্রেস হরমোনও বলা হয়। পত্ররন্ধ্র বন্ধতে কোন হরমোন সাহায্য করে বলো, অ্যাবসিসিক অ্যাসিড। এই কিছুক্ষণ আগে পড়ালাম। চলো নেক্সট কোশ্চেন, বলছে নিচের কোনটি উদ্ভিদের একমাত্র গ্যাসীয় হরমোন যা মূলত ফল পাকাতে সাহায্য করে। ফল পাকাতে কোন হরমোন সাহায্য করে, ইথিলিন। দেখো গ্রুপ ডি 17/2026 শিফট 1 কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে প্রধানত কোন হরমোনটি ফলের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমি কি বলেছিলাম যে কোষ বিভাজনে সাহায্য করে সবথেকে কি কোন হরমোন, সাইটোকাইনিন। তো সাইটোকাইনিন মেনলি কোথায় বেশি পাওয়া যায়, সবথেকে বীজে, কারণ বীজেই তো কোষ বিভাজন হয়ে একটা গাছ সৃষ্টি করে। আর বীজ কোথায় থাকে, ফলে। তো বলেছিলাম ফল এবং বীজে অধিক ঘনত্বে থাকে কে, সাইটোকাইনিন থাকে। কে থাকে, সাইটোকাইনিন। দেখো গ্রুপ ডি 20/9/2022 শিফট 1 কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ফল এবং বীজের নিচের কোন উদ্ভিদ হরমোনটি উচ্চ ঘনত্ব হাই কনসেন্ট্রেশন দেখা যায়। এই মাত্র বললাম কি হবে, সাইটোকাইনিন হয়ে যাবে, সাইটোকাইনিন। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিচের কোন উদ্ভিদ হরমোনটি উদ্ভিদের বৃদ্ধি রোধ করে এবং পাতা মুরঝিয়ে বা শুকিয়ে যাওয়ার জন্য দায়ী। উদ্ভিদের বৃদ্ধি রোধ করে, বলো কে উদ্ভিদের বৃদ্ধি রোধ করে, বলো অ্যাবসিসিক অ্যাসিড। উদ্ভিদের বৃদ্ধি, এটা কারণ হচ্ছে বৃদ্ধি রোধ করা হরমোন, এটা অ্যাবসিসিক অ্যাসিড। দেখো এনটিপিসি 2021 আসার প্রশ্ন। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের চ্যাপ্টার এখানে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আমাদের বলে রাখি, দেখো আমরা যে জিনিসগুলো পড়লাম, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলাম, দেখতে পাচ্ছ যে কোশ্চেন ফার্স্টে। তো তোমাদের একটাই কাজ কি না, এই চ্যাপ্টারগুলোকে ভালো করে রিভিশন করা। আমি যে চ্যাপ্টারগুলো এখনো পর্যন্ত হয়ে গেছে, আমাদের আর মাত্র 2 থেকে 3টে চ্যাপ্টার বাকি আছে, এর বেশি চ্যাপ্টার বাকি নেই। তো যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে বারবার বলছি, সেগুলো শুধুমাত্র রিভিশন করতে থাকো, ঠিক আছে, অন্য কোনো কিছু ফলো করার প্রয়োজন নেই। আর যদি চাও তোমরা, যদি এক্সট্রা সিরিয়াস কোনো স্টুডেন্ট হয়ে থাকো, তাকে বলবো যে আমাদের এই ব্যাচে আসার জন্য। এই ব্যাচে আসতেই হবে, কোনো বাধ্যতামূলক নেই, এখানে যেমন পড়ছো তোমরা পড়তে পারো। যদি চাও যে স্যার এই বছরই আমার চাকরি দরকার বা খুব সিরিয়াস স্টুডেন্ট, এই ব্যাচে এক্সট্রা করানো হবে কি, থিওরি থাকছে, সেম থাকছে, থিওরি নিয়ে কোনো ব্যাপার নেই। চ্যাপ্টার ওয়াইজ থিওরি যেরকম পাচ্ছ এনসিআরটি, নতুন এনসিআরটি বেস করে, তার সঙ্গে গ্রুপ ডির যে 101টা শিফট হলো না 2025-26-এ, তার পুরো সলিউশন, পুরো ডিটেলস, ফুল অ্যানালাইসিস করানো হচ্ছে প্রত্যেকটা শিফটের, সম্পূর্ণ বাংলা ভাষায়। তার সঙ্গে প্রত্যেকটা চ্যাপ্টার মক টেস্ট এবং তার পুরো অ্যানালাইসিস করানো হচ্ছে এবং সমস্ত কিছুর পিডিএফ দেওয়া হচ্ছে। আর ব্যাচের প্রাইস আছে মাত্র 399 টাকা, চাইলে যোগ দিতে পারো। আর 300 টাকা যদি এক্সট্রা পেমেন্ট করো, যেমন স্যার ফুল ব্যাচ নেবো, মানে সায়েন্স, ম্যাথামেটিক্স, রিজনিং জেনে নেওয়া আছে, জেনারেল অ্যাওয়ারনেস, পুরো ফুল ব্যাচ, তার জন্য 699 টাকা নেওয়ার। আর আমাদের 2016 থেকে 2026-এর পিডিএফ সায়েন্সের সম্পূর্ণ বাংলা ভাষায় আমাদের কাছে রয়েছে। 10,500 প্লাস কোশ্চেন আছে, যদি কেউ চাও পিডিএফ নিতে পারো, আলাদা আলাদা করেও নিতে পারো। আর যদি একসঙ্গে নাও 3টে, তাহলে 10,500, 11,000 যে কোশ্চেন আছে 500 টাকায় পেয়ে যাবে। প্র্যাকটিসের জন্য দারুণ বই হবে তোমাদের জন্য, এবং ম্যাথামেটিক্সেরও রয়েছে। নেওয়ার জন্য সিম্পল তোমরা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করলে একটা কিউআর কোড দেবে, কিউআর কোডে পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে, তোমাদেরকে হোয়াটসঅ্যাপেই পিডিএফ দিয়ে দেওয়া হবে। আর যদি কোর্স চাও, কোর্সে অ্যাড করে দেওয়া হবে। আদারওয়াইজ আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন আছে, সেখানে তোমরা পেড কোর্সে গিয়ে কোর্স নিতে পারো, বা স্টাডি মেটেরিয়াল থেকে গিয়েও তোমরা পিডিএফ নিতে পারো। আর যদি কোনো কোয়ারি থাকে, এই নাম্বারে তোমরা কল করবে। সবথেকে ভালো হয় হোয়াটসঅ্যাপ করলে, হোয়াটসঅ্যাপে তোমরা রানিং রিপ্লাই পাবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস এই পর্যন্তই রাখলাম। পরের ক্লাসে আমরা নতুন আরেকটা চ্যাপ্টার স্টার্ট করব। ওকে, থ্যাংক ইউ। আর যদি ক্লাস ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলবে না, বাস। আর টেলিগ্রামে যুক্ত থাকবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।